আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আইএলটিএসে অনেকেই সমস্যা ফেস করতেছেন। সো আমি চেষ্টা করব এই ভিডিওতে 14টা টিপসের মাধ্যমে যাতে আপনার আইএলটিএসের স্কোরটা আপনি আরও বুস্ট করতে পারেন। সো অনেকের একটা লেভেল থাকে, প্রত্যেকেরই একটা লেভেল আছে, কারো 4, কারো 5, কারো 6। তো এই লেভেল থেকে কিভাবে আপনি 7.5 বা 8-এ নিয়ে যাবেন তার 14টা টিপস আমি আজকে দিব। সো নাম্বার 1 যেটা আমি বলবো সেটা হচ্ছে পরীক্ষার যে বিষয়বস্তু আছে, সেকশন আছে এবং টাইমিংয়ের ব্যাপার আছে, এর সঙ্গে নিজেকে পরিচিত করতে হবে। এবং প্রতিটি বিভাগের জন্য বা প্রত্যেকটা সেকশনের জন্য কিন্তু আপনার ব্যান্ড স্কোর কত সেটা জানতে হবে। এটা হলো প্রথম কাজ, খুব ভালো করে আসলে এটা জানা। এটা যদি আপনি না জানেন দেন আপনি কিন্তু আপনার নিজের কাছে কনফিডেন্স পাবেন না। আপনি খুব ভালো করে জানেন যে আপনার কয়টা কারেক্ট হলে কত স্কোর আসতেছে, এবং স্পিকিংয়ে এবং রাইটিংয়ে কোন কোন বিষয়ের উপর ফোকাস করতে হবে, কারণ কোন কোন বিষয় এক্সামিনার আসলে দেখতে পারে। কারণ স্পিকিংয়ে আপনার 4টা বিষয়ের উপরে যেই মার্কিংটা করে বা এই মার্কিং ক্রাইটেরিয়া আপনাকে ভালো করে জানতে হবে যে না এইখানে কাজ করলে বা এই 2টা বিষয় বা এই 3টা বিষয় আমাকে ধরে রাখতে হবে। সো আপনি হয়তো 4টা বিষয় ভালো না, সাপোজ আপনি ফ্লুয়েন্সিটা ভালো, গ্রামাটিক্যালে ভালো, কিন্তু আপনার হচ্ছে কোহিরেন্সটা অত ভালো না। সো এইখানে একটা গ্যাপ দেন। তো আপনি 4টার ভেতরে 3টা অন্তত ভালো রাখেন, দেন হচ্ছে যে এই 3টার উপর ভ্যারি করে কিন্তু আপনার স্কোর অনেক বেড়ে যাবে। সাপোজ আপনার ফ্লুয়েন্সিটা খারাপ, আপনার ভোকাবুলারি লেভেলটা ভালো, তাহলে কিন্তু আপনি আরও ওই দিক থেকে কমে গেলেও এই ভোকাবুলারি থেকে আপনি এগিয়ে গেলেন। সো এই বিষয়গুলো আপনি আগে ভালো করে বুঝেন যে আপনার ব্যান্ড স্কোর কীভাবে ক্যালকুলেট করা হচ্ছে। ওকে, সো এই বিষয়টা জানতে হবে সবাইকে। দেন 2 নম্বর যেটা বলবো যে সাপোজ আপনার যদি অলরেডি ব্যান্ড 5 বা ব্যান্ড 6 থাকে, তো সেখান থেকে আমরা যদি থাকে তাহলে কিভাবে আমরা 7.5-এ নিয়ে যেতে পারি। এখন এই বিষয়গুলো 7.5 নিতে গেলে অবশ্যই আপনাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে, কৌশল ফলো করতে হবে। কারণ আদারওয়াইজ আপনার যেই ব্যান্ড আছে, আপনি সাপোজ আমি ধরে নিচ্ছি আপনার 6 আছে, সো এই 6 থেকে আপনি কিভাবে 7.5-এ উঠবেন। অবশ্যই এখানে অন্য কিছু ফোকাস করার দরকার নেই, আপনি আবার পেছনে যাওয়ার দরকার নেই। আপনি যেখানে আছেন সেইখান থেকে শুধু আপনি কি করবেন, আপনার হচ্ছে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। আপনি দেখেন যে বিভিন্ন বিষয় আসলে এখন আপনি পেছনে যাবেন না। অনেকে মনে করেন যে না আমার ব্যান্ড 6 আছে, আমি 7 পেতে গেলে হয়তো আমাকে আরও গ্রামারে ভালো হতে হবে। এটা ভুল ধারণা। আপনি অবশ্যই যদি এখানে 6 থাকে দেন আপনি শুধু প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এটাই আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন। সো আপনার স্ক্যানিং স্কিল এবং স্কিমিং স্কিলটা আপনি বাড়াতে পারেন রিডিংয়ের জন্য। দেন সেমভাবে আপনি যদি একটু লিসেনিংয়ে ভালো করতে চান, অবশ্যই এখানে শুনে বোঝার ক্ষমতাটা আপনাকে বৃদ্ধি করতে হবে। দেন স্পিকিংয়ের জন্য আপনি হার্ড ভোকাবুলারি ইউজ করতে পারেন, রাইটিংয়ের জন্য সেম স্ট্রাকচার এবং হার্ড ভোকাবুলারি বা অ্যাডভান্স ভোকাবুলারি আপনি শিখে রাখতে পারেন। ওকে, সো এইভাবে কিন্তু আমরা 7.5 বা 8-এ নিয়ে যেতে পারি। দেন 3 নাম্বার যেটা বলবো যে অনলাইনে আইএলটিএস আসলে অনেক পাবো আমরা। অনলাইন যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো আমরা কালেক্ট করব। ওকে, সো বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আছে, প্র্যাকটিস করার ম্যাটেরিয়ালস আছে, তো হচ্ছে অনেক কিছু আর কি সাজানো গোছানো কিছু পিডিএফও পাওয়া যায়। সো আপনার যদি একটু ঘাটাঘাটি করেন দেন এগুলো কিন্তু আপনি গ্যাদার করতে পারবেন। সো এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখন অনলাইনের যুগ, আপনি টেকনোলজি ইউজ করতেই পারেন বা এটা আপনাকে আপনার কষ্টকে আরও লাঘব করবে। ঠিক আছে, সো এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, 4 নাম্বার যেটা বলবো যে যেখানে আপনার সবচেয়ে বেশি অনুশীলন প্রয়োজন সেখানে আসলে দক্ষতা বাড়াতে হবে। সাপোজ আপনি রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং, এই 4টা বিষয় আসলে উন্নত বা আপনাকে একটু ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, বা এই দিকে ফোকাস করতে হবে যে না আমি লিসেনিংয়ে ভালো আছে, আমার রিডিংয়ে ভালো আছে, আমার স্পিকিংয়ে একটু বেশি দরকার, তাহলে স্পিকিংয়ে বেশি ফোকাস করবেন। আমার স্পিকিং ভালো আছে, আমার রাইটিংয়ে নিয়ে ভয় আছে, তাহলে এই যে রাইটিংয়ে ফোকাস করবেন। সো প্রত্যেকটা মডিউলে যে সমান টাইম দিবেন এরকম কিছু না। আপনার প্রত্যেকটা সময় কিন্তু গুরুত্বপূর্ণ, বাট প্রত্যেকটা মডিউলে যে সময়গুলো সেম দেওয়া লাগবে বা বেশি বেশি দেওয়া লাগবে এরকম কিছু না। সো কোনোটাতে বেশি কোনোটাতে কম। সো যেটা একটু হার্ড মনে হয় সেখানে বেশি ফোকাস করবেন। ওকে, সো অনেকে হার্ড দেখে আসলে রেখে দিই, বাট না, ওই যেখানে একটু কষ্ট মনে হবে বা একটু কঠিন লাগবে আপনার কাছে সেটাই আসলে বেশি বেশি করতে হবে। ওকে, সো এটা হচ্ছে আমার 4 নাম্বার টিপস। যাই হোক, 5 নাম্বার যেটা বলবো যে আপনার যেই মেমোরাইজ করতে হবে অ্যাটলিস্ট 10 নিউ ওয়ার্ডস, 10টা অন্তত আপনাকে। আমি যেটা জাস্ট এক্সাম্পল হিসেবে দিব যে কিছু কলিউশনস রিলেটেড, যেমন কমন আইএলটিএস টপিক আছে লাইক কি এডুকেশন, ইকোনমি, হেলথ, ক্রাইম,
এনার্জি, ট্রাফিক, হোম, পিপল, এনভায়রনমেন্ট। ওকে, আচ্ছা, তো এই বিষয়গুলো আসলে এই সব রিলেটেড টপিকের অন্তত আপনি 10টা করে ওয়ার্ড মিনিং বা নতুন নতুন অ্যাডভান্স ওয়ার্ড আপনি শিখতে পারেন। ওকে, আচ্ছা, দেন নাম্বার 6 যেটা বলবো যে ডেডিকেট আপনার হচ্ছে যে বিষয়টা ডেডিকেট বলতে কি একদম নির্ধারিত করে রাখতে হবে আপনার প্রত্যেকটা মডিউলের জন্য আপনাকে একটা নির্দিষ্ট টাইম রাখতে হবে, যে প্রত্যেকটা মানে 4টা যে সেকশন আমাদের, তো প্রত্যেকটা দিনেই আসলে 4টা বিষয় নিয়ে আসলে বসা উচিত, ঠিক আছে? সো যেটাতে আমি একটু আগে বললাম যে আপনার যেটা একটু হার্ড লাগে সেখানে একটু বেশি সময় দিবেন, বাট 4টা নিয়েই বসা উচিত। আপনি রিডিং এবং স্পিকিং নিয়ে বসলেন বা রিডিং অ্যান্ড লিসেনিং নিয়ে বসলেন, বাকি 2টার খোঁজ নাই, এভাবে হবে না। আপনার 4টা এক্সাম, 3টা এক্সাম একদিনে হচ্ছে, তাই না? বাকিটা হচ্ছে আপনার স্পিকিংটা 2 দিন আগে বা পরে হতে পারে। সো আপনি এই অন্তত 3টা প্যাটার্ন আপনি রাখেন বা 3টা সেকশন আপনি রাখেন, 3টা মডিউল আপনি রাখেন, যে আপনাকে রিডিং করতে হবে। 3টার চেয়ে আপনি যদি 4টা পারেন তাহলে আরও ভালো হয়। আপনি সকাল বিকাল সন্ধ্যা ভাগ করে নেন, যে না সকালে আমি এই 2টা মডিউল দেখব, রাতে আমি এই 2টা মডিউল দেখব, এইভাবে আপনি ভাগ করে নিতে পারেন, ঠিক আছে? সো এটা অবশ্যই করতে হবে, কারণ 4টা বিষয় না দেখতে দেখতে আসলে অন্যটার উপরে ভালো লাগবে না, আর যেটাতে হার্ড সেটাতে একটু বেশি সময় আমরা বরাদ্দ রাখবো, ঠিক আছে? আচ্ছা, প্র্যাকটিস রিডিং প্যাসেজ কুইকলি অ্যান্ড কম্প্রিহেন্ডিং দেম এফিশিয়েন্টলি। এটার মানে হচ্ছে যে আপনার নিয়মিত আসলে আপনার করতে হবে, প্র্যাকটিসটা করে যেতে হবে, মানে প্যাসেজগুলো আসলে দ্রুত পড়ার ক্ষমতাটা বৃদ্ধি করতে হবে অবশ্যই। কারণ আপনি যদি দ্রুত না পড়তে পারেন, দ্রুত বলতে হচ্ছে চোখ দিয়ে পড়া, নট সবগুলো আপনি উচ্চারণ করে ভেঙে ভেঙে আপনি প্যাসেজ এগুলো পড়ে আপনি পারবেন না, কখনোই পারবেন না। সো অবশ্যই আপনি দ্রুত পড়ে বোঝার ক্ষমতাটা আপনাকে বৃদ্ধি করতে হবে। ওকে, সো আপনি এটা গেম খেলতে পারেন। সাপোজ আপনি একজনকে বললেন যে তুমি হার্ড কিছু ভোকাবুলারি দাগায় দাও, আমি ওইগুলো কত দ্রুত বের করতে পারি, এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন বাসায়, ঠিক আছে? এটা হচ্ছে একটা গেম, যে আপনার মানে চোখ দিয়ে আসলে স্কিমিং স্কিল বা স্ক্যানিং স্কিলটা আর কি মানে বৃদ্ধি পায়, এটা আপনি করতে পারেন, এটা কিন্তু খুব কাজের। আচ্ছা, এবং আপনি কি করবেন, আপনার হচ্ছে spend more time on writing task, practice concise expression on various topics from the past papers. সো বিভিন্ন আসলে আপনি অতীতের কিছু প্রশ্ন দেখতে পারেন, এবং কী প্রশ্ন থেকে বেশি কোয়েশ্চেন আসে সেইগুলো আর কি দেখতে পারেন। বিশেষ করে রাইটিংয়ের ক্ষেত্রে, রাইটিংটা নিয়ে আসলে অনেকেই আসলে অনেক চিন্তার ভিতরে থাকেন। সো যেভাবেই হোক আপনি কমন টপিকস তো অবশ্যই শিখবেন, এবং যদি পারেন দেন প্রিভিয়াসলি কোনো কোয়েশ্চেন যদি আপনি জানতে পারেন, কোনো বন্ধু বান্ধব বা কোনো গ্রুপ থেকে যদি জানতে পারেন যে প্রিভিয়াসলি কোনো কোয়েশ্চেন আসছে কি না, সো কী টপিকে বেশি কোয়েশ্চেন আসতেছে, এইগুলো একটু কেদার করে আপনি প্র্যাকটিস করতে পারেন। ওকে, আচ্ছা, 9 নম্বর যেটা বলবো যে রেগুলার ওয়ার্ক অন ইয়ার গ্রামার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার স্কিলস। তাহলে আপনাকে কি করতে হবে, গ্রামারে আসলে ছোটোখাটো যেই বিষয়গুলো, যেমন পাংচুয়েশন, কমা দাঁড়িতে ভুল হয়, তারপর হচ্ছে আপনি অ্যামিজার বা যেইগুলো অক্সিলারি ভার্বে ভুল না হয়, তারপরে কোয়েশ্চেন মার্ক দিতে ভুলে যাওয়া, সো এই যে বিষয়গুলো ছোট ছোট যেই গ্রামার, এইগুলো দেখেন যে আসলে গ্রামারটা আপনার ঠিক আছে কি না। গ্রামারটা না ঠিক থাকলে কিন্তু এখানে মার্কস থাকে রাইটিংয়ের ক্ষেত্রে। ওকে, সো এইগুলো একটু প্র্যাকটিস করবেন রেগুলার। আচ্ছা, নাম্বার 10 হচ্ছে যেটা বলবো যে নিয়মিত আসলে আপনাকে অনেকেই বলবে যে টিভি সিরিজ বা দেখতে, সব কিছু আর কি দেখতে, বাট এখন তো আসলে ওই সময় নেই যে আপনি টিভি সিরিজ বসে বসে দেখবেন, নিজের কাছেও খারাপ লাগবে। তো আমি বলবো যে আপনি শুধু ব্রিটিশ অ্যাকসেন্টটা ফলো করেন। ব্রিটিশ অ্যাকসেন্ট করতে গেলে কোথা থেকে করব, আমি যেটা বলবো সেটা হচ্ছে অনলি ক্যামব্রিজের লিসেনিং স্ক্রিপ্টগুলো ফলো করতে হবে। ক্যামব্রিজের লিসেনিং স্ক্রিপ্টগুলো ফলো না করলে কিন্তু আসলে আপনি খুব অল্প সময়ের ভেতরে খুব ভালো কিছু করতে পারবেন না, ঠিক আছে? এখন আপনি হয়তো টিভি সিরিজ শুনতেছেন, হয়তো তাদের কথা বলার স্টাইল অন্যরকম, একটা ড্রামাটিক কথাবার্তা বলা আর আপনার লিসেনিং এক্সামের কনভারজেশন পুরো আলাদা, ঠিক আছে? সো আপনার হচ্ছে যদি শুধু ক্যামব্রিজেই ফোকাস করেন যে না লিসেনিংয়ের জন্য আমি শুধু ক্যামব্রিজের লিসেনিংয়ের স্ক্রিপ্টগুলো ফলো করব, দেন আপনি এটা কিন্তু অল্প টাইমে কিন্তু কভার করতে পারবেন। ওকে, সো অবশ্যই অনলি কী করবেন, লিসেনিংয়ের জন্য শুধু ক্যামব্রিজ ফলো করবেন। আচ্ছা, আর এই যে শোনা এবং বলা, মানে এই যেগুলো শুনবেন সেগুলো আবার আপনি উচ্চারণও করতে পারেন, তাহলে দেখবেন যে তাদের উচ্চারণ বোঝার সঙ্গে সঙ্গে আপনার স্পিকিং প্র্যাকটিসটাও হয়ে যাবে।
ওকে, অবশ্যই এটা কিন্তু খুব কার্যকরী পদ্ধতি। আচ্ছা, দেন হচ্ছে আপনি কি করবেন যে অনলাইন কোর্স করতে পারেন, যেটা অবশ্যই বলবো, কারণ কোর্স হচ্ছে এমন একটা বিষয় যে আপনাকে সব কিছু শর্ট করে দেয়, ঠিক আছে? এখন আপনার যেটা মানে জানতে লাগবে 6 মাস, সেটা আপনি 1 মাসেই জানতে পারেন, কারণ কোর্সটা ওইভাবে সাজানো থাকে, ঠিক আছে? সো অবশ্যই কোর্সের উপরে অনীহা প্রকাশ করবেন না। কোর্স অবশ্যই আপনাকে হেল্প করবে, একটা গাইডলাইন দেবে। উইদাউট গাইডলাইন কিন্তু আপনি মোটিভেশন ধরে রাখতে পারবেন না, ভালো একটা পথ চলতে পারবেন না। সো অবশ্যই অনলাইনে আপনি কোর্স করতে পারেন, অফলাইনে কোর্স করতে পারেন, অসুবিধা নাই। আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার 12 যেটা বলবো যে রাইট নিউ ওয়ার্ডস অ্যান্ড দ্য ডেফিনেশন ইন এ নোটবুক অ্যান্ড ইউজ দ্যাম ইন এ সেন্টেন্স অর কনটেক্সট। অবশ্যই আপনাকে নতুন নতুন ভোকাবুলারি শিখতে হবে। শিখলে কি হবে, শুধু শিখলে ভুলে যাবেন। সো যা শিখবেন ভালো করে শিখবেন, সেটা হচ্ছে আপনাকে একটা নতুন বাক্য গঠন করে শিখতে হবে, তাহলে ওই ওয়ার্ডের মিনিংটা আপনি এক্স্যাক্টলি বুঝতে পারবেন যে কী বলেছে। ওকে, এবং ওইটার খুব সুন্দরভাবে ডেফিনেশন আপনি জানবেন। ইংলিশে ডেফিনেশন জানাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাতে শুধু তো অর্থ বলে, বাট ডেফিনেশন জিনিসটা আলাদা। ওই ডেফিনেশন সংজ্ঞাটা জানলে, ওই ওয়ার্ডের সংজ্ঞাটা জানলে আপনি ওর ইউজেসও করতে পারবেন। আচ্ছা, নাম্বার 13 হচ্ছে আপনি যেই ডেইলি কথাগুলো বলছেন, ঠিক আছে, এর ভিতরে আপনার যেই ডেইলি কনভারসেশন করবেন, সেগুলোর ভেতরে আপনি নতুন নতুন শব্দ ইউজ করা শিখতে হবে। ওকে, সো দেখেন এখানে আসলে যেটা বলবো যে অবশ্যই স্পিকিংয়ে ভালো করতে গেলে আপনার ভোকাবুলারি লেভেলটা বাড়াতে হবে। ভোকাবুলারি অবশ্যই আপনি মানে ডেইলি লাইফে যে কথাগুলো বলেন একটু অ্যাডভান্স ওয়ার্ড আসলে ঢোকানোর চেষ্টা করতে হবে, কারণ আপনি শিখছেন, জানছেন, কোনো লাভ নাই যদি আপনি ওটা শো আপ না করতে পারেন। অবশ্যই এক্সামিনারকে দেখাতে হবে যে ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ইউজ অল দ্য ওয়ার্ডস ইন দ্য কারেক্ট পজিশন, মানে আপনি সিচুয়েশন বুঝে যাতে আপনি ইউজ করতে পারেন। সো এই বিষয়টা আপনাকে শো আপ করতে হবে। সে একটা ছোট্ট একটা প্রশ্ন করবে, বাট ওইটাকেই আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে এমনভাবে সিচুয়েশনে তৈরি করতে হবে যাতে করে ওই ওয়ার্ডটা আপনি ঢোকাইতে পারেন। এই প্র্যাকটিসটা আপনি করবেন, দেখবেন যে স্পিকিংয়ে আপনাকে কেউ আটকাতে পারবে না, অনেক নাম্বার বেড়ে যাবে শুধুমাত্র এই ভোকাবুলারি ইউজের ক্ষেত্রে। আচ্ছা, দেন হচ্ছে আমরা যেটা করতে পারি যে নাম্বার 14 যেটা বলবো যে আপনার ছবি বা অন্যান্য যেই ওয়ার্ড, মানে আপনার ইমাজিনেশন করতে হবে, যেই কথাগুলো বলছেন সেগুলো যেন আপনার ইমাজিনেশন চলে আসে, এই প্র্যাকটিসটা করবেন। দেন হচ্ছে আপনার আশেপাশে যা আছে সেগুলো আপনি ডিসক্রাইব করবেন ইংলিশে। ওকে, দেন আপনি কিন্তু একটা কনফিডেন্স পাবেন, ঠিক আছে? অবশ্যই কনফিডেন্স আপনাকে রাখতে হবে, কারণ উইদাউট কনফিডেন্স আপনি কিন্তু ভালো ডেলিভারি দিতে পারবেন না। ওকে, সো অনেক সময় আসলে, যেমন আমি যদি বাংলাতেই ইন্টারভিউর কথা বলি, বিশেষ করে স্পিকিংয়ে যদি আমি বাংলাতে ইন্টারভিউ নেওয়ার কথা বলি, অনেকে কিন্তু বাংলাতেও ইন্টারভিউ দিতে পারে না, কারণ এই যে নার্ভাসনেস। তাহলে বাংলাতেও আমার মাতৃভাষা, বাংলাতে বলতে আমার সমস্যা কী? কিন্তু এই ভয়, জড়তা, এই কথাগুলো, এই বিষয়গুলো আপনাকে রিমুভ করতেই হবে, ঠিক আছে? এখন এটা মানুষ চাইলে সবই পারে, জাস্ট একটু মানে ফোকাস করতে হবে, মানে ওইখানে একটু সময় কাটাতে হবে, ঠিক আছে? কারণ সময় দিতে হবে, কারণ যেই বিষয়টা আপনার কাছে কঠিন লাগে সেটা বারবার করার মাধ্যমে কিন্তু এটা ইজি করা যায়। ওকে, সাপোজ আমি একটা উদাহরণ দিই, আপনি নতুন একটা অচেনা পথ যাবেন, ওটা বড় মনে হবে, লং মনে হবে, কিন্তু রেগুলার যখন ওই পথ দিয়ে যাবেন ওটা ইজি মনে হবে। সো মানে রেগুলারিটি বিষয়টা ম্যান্ডেটরি, ঠিক আছে? অবশ্যই আপনাকে কী করতে হবে, আপনার আশেপাশে যা আছে সেগুলো আপনি ডিসক্রাইব করবেন। দেখবেন যে কঠিন বা যেই স্পিকিংটা যে আপনার কঠিন মনে হচ্ছে সেটা কিন্তু ইজি হয়ে যাবে, ঠিক আছে? সো এই বিষয়টা আপনারা খেয়াল করবেন যে 1 থেকে 14 নম্বর যে টিপসগুলো দিলাম, এর ভেতরে যদি সবগুলোও না ফলো করতে পারেন, যেগুলো আপনার ভালো লাগে বা আপনার মনে হয় যে না এগুলো করলে পারবো, যদি সব করতে পারেন দেন তো বলবো যে 100-এ 100 আপনাদের 8 চলে আসবে। আর যদি মনে হয় যে না আমি কিছু করতে পারবো, কিছু পারবো না, দেন করতে পারেন, কারণ অনেকেই আসলে জব করেন, অনেকে এত কিছু আসলে ফলো করার টাইমও পাবেন না, তাদের জন্য বলবো যে কোর্স করতে পারেন আপনারা, ঠিক আছে? আর যারা স্টুডেন্ট তারা হচ্ছে অনেক সময় দিতে পারবেন, ঠিক আছে? তো এই সময়ের ভেতরে কিন্তু আপনারা এই বিষয়গুলো কমপ্লিট করতে পারেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকার জন্য। দেন নেক্সট কোনো ক্লাসে বা নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করব। ওকে, সো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।